নমস্কার। গণতন্ত্রের আসল শক্তি লুকিয়ে থাকে তার সংখ্যার গভীরে। আজ আমরা ত্রিপুরার একটি মাত্র বিধানসভা কেন্দ্র ঋষ্যমুখীর ব্যবচ্ছেদ করব। এখানে জয় বা হারের ব্যবধান ছিল মাত্র ১,৪১৮টি ভোট। কিন্তু এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা একটা দায়িত্বের দলিল। চলুন এই সংখ্যার আড়ালের আসল গল্পটা বোঝার চেষ্টা করি। দেখুন, এটা শুধু ডেটা নিয়ে নাড়াচাড়ার বিষয় নয়, এটা একটা জনপদের গল্প, তাদের জীবন, তাদের মাটি আর তাদের রাজনৈতিক সিদ্ধান্তের কাহিনী। এই মাটির স্পন্দন, এখানকার মানুষের প্রতিদিনের লড়াই আর তাদের স্বপ্ন, এই সব কিছুই কিন্তু এক একটা ভোটের পিছনে থাকা আসল শক্তি। আর এটাই হলো আমাদের আজকের বিশ্লেষণের মূল প্রশ্ন। কি করে এত ছোট একটা সংখ্যা একটা গোটা অঞ্চলের নির্বাচনী চালচিত্র, ভোটারদের ভাবনা আর রাজনৈতিক কৌশলকে এতটা স্পষ্ট করে তুলে ধরতে পারে? এটা শুধু একটা জয়ের ব্যবধান নয়, এটা একটা সমাজের সম্মিলিত কণ্ঠস্বর, যা আমাদের খুব মন দিয়ে শুনতে হবে। কোনো রাজনৈতিক দলকে বোঝার আগে আমাদের সেখানকার মানুষ আর তাদের জমিকে বুঝতে হবে, কারণ আসল রাজনীতি তো মাটি থেকেই জন্মায়। এখানকার অর্থনৈতিক বাস্তবতা আর সামাজিক গঠন যদি আমরা না বুঝি, তাহলে ভোটের এই প্যাটার্ন বোঝা প্রায় অসম্ভব। ঋষ্যমুখ দেখুন, মূলত একটা গ্রামভিত্তিক এলাকা। অর্থনীতিটা দাঁড়িয়ে আছে কৃষির ওপর। এখানকার জনসংখ্যার একটা বেশ বড় অংশ তপশিলি জাতি ও উপজাতিভুক্ত। আর মজার ব্যাপার হলো, এখানে সাক্ষরতার হার প্রায় ৮৫% হওয়ার সত্ত্বেও বেকারত্ব, ভাঙাচোরা রাস্তাঘাট আর শিক্ষার মান নিয়ে মানুষের গভীর উদ্বেগ আছে। আর এই আর্থসামাজিক পরিস্থিতিটাই কিন্তু তাদের রাজনৈতিক সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করে। চলুন এবার বড় ছবিটা থেকে সরে এসে সেই নির্দিষ্ট সংখ্যাগুলোর দিকে তাকায়, যেগুলো ২০২৩ সালের নির্বাচনের ফলাফলটা তৈরি করেছিল। কারণ সংখ্যা তো আর মিথ্যে বলে না, তাই না? তারা একটা পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরে। ঋষ্যমুখ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪৭,০০৬ জন। এই গণতান্ত্রিক অনুশীলনের এটাই ছিল সম্পূর্ণ ক্ষেত্র। আর ভোটদানের হার ৯১.৭৫%। ভাবুন একবার, প্রতি ১০০ জনে প্রায় ৯২ জন নিজের ভোটটা দিয়েছেন। এটা প্রমাণ করে যে এখানকার মানুষ রাজনৈতিকভাবে কতটা সচেতন এবং পরিবর্তনে আগ্রহী। আর সবশেষে এই সংখ্যাটা ১,৪১৮। এটাই ছিল জয়ের ব্যবধান, একেবারে যাকে বলে নেক টু নেক লড়াই। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই নির্বাচনে প্রত্যেকটা ভোটের গুরুত্ব কতটা ছিল। প্রত্যেকটা ভোট এখানে সত্যি একটা পার্থক্য গড়ে তুলেছে। ফলাফলটা যদি দেখেন, সিপিআইএম পেয়েছে ৪৬.৪% ভোট আর বিজেপি পেয়েছে ৪৩.১%। ব্যবধান মাত্র ৩.৩%। এটা থেকেই স্পষ্ট বোঝা যায় যে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি ছিল। কিন্তু ২০২৩ সালের এই যে ফলাফল, এটা কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি। এটা ছিল প্রায় ১ দশক ধরে চলা একটা রাজনৈতিক পরিবর্তনের শেষ ধাপ। বর্তমানকে ঠিকভাবে বুঝতে গেলে আমাদের একটু অতীতে ফিরে তাকাতেই হবে। এই টাইমলাইনটা দেখুন, গত ১ দশকে সিপিআইএমের ভোট শেয়ার কি করে ধীরে ধীরে কমেছে তা স্পষ্ট। ২০১৩ সালে যেখানে তাদের 65.4% ভোট ছিল, ২০২৩-এ সেটা নেমে দাঁড়িয়েছে 46.4%। এটা তাদের প্রভাব কমে আসার একটা পরিষ্কার ছবি। পরিবর্তনটা খুব ধীরে ধীরে এসেছে। এই টেবিলটা একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। ২০১৮ সাল, এই বছরেই বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে কংগ্রেসকে সরিয়ে দেয়, আর এটাই রাজনৈতিক খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। কংগ্রেসের ভোট ব্যাংক বিজেপির দিকে সরে যাওয়াটাই ছিল এখানকার গেম চেঞ্জার। ২০২৩ সালের নির্বাচনটা শুধু দুটো দলের লড়াই ছিল না, এটা ছিল একটা বেশ জটিল ত্রিমুখী লড়াই। চলুন এই লড়াইয়ের প্রধান খেলোয়াড়দের আর তাদের শক্তির উৎসটা একটু বোঝার চেষ্টা করি। একদিকে ছিল ঐতিহ্যবাহী শক্তি সিপিআইএম। তাদের আসল শক্তি হল তাদের মজবুত, অভিজ্ঞ ক্যাডার নেটওয়ার্ক আর পুরনো দিনের আনুগত্য। একেবারে তৃণমূল স্তরে তাদের সংগঠন অনস্বীকার্য। এরপর আসছে বিজেপি। তাদের শক্তি হল রাজ্য আর কেন্দ্রে তাদের ক্ষমতা, উন্নয়নের প্রতিশ্রুতি আর বিপুল সম্পদ ব্যবহার করে প্রচার চালানো। এটাই ছিল তাদের মূল কৌশল, যা বিরোধীদের জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল। আর তৃতীয় শক্তি হিসেবে উঠে আসে টিপ্রামোথা।
তারা উপজাতি পরিচয়, অধিকার আর স্বায়ত্তশাসনের মতো বিষয়গুলোকে সামনে এনে একটা নতুন সমীকরণ তৈরি করে। তারা ভোট কাটার হিসেবে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর পুরনো ভোট ব্যাঙ্কগুলোকে ভেঙে দেয়। তো এই সব বিশ্লেষণ থেকে আমরা কি শিখতে পারি? ডেটা তো শুধু সমস্যা চিহ্নিত করে না, সমাধানের পথও দেখায়। এই গতি প্রকৃতিগুলো বুঝে কিভাবে সত্যিকারের জনসেবার ওপর ভিত্তি করে একটা কৌশল তৈরি করা যায়, এবার সেটা দেখা যাক। দেখুন, এগুলো শুধু বুলেট পয়েন্ট নয়, এগুলো মানুষের আসল সমস্যা। চাকরি থেকে বরখাস্ত হওয়া 10,323 জন শিক্ষক, যুবকদের বেকারত্ব, খারাপ রাস্তা, ভালো স্বাস্থ্য পরিষেবার অভাব, এ সব কিছুই মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করেছে। আর নির্বাচনটা এই সব বাস্তব বিষয়ের উপর ভিত্তি করেই হয়েছে। তাহলে এগোনোর পথটা কি? খুব সোজা। প্রথমত, মানুষের কথা মন দিয়ে শোনা। দ্বিতীয়ত, একদম তৃণমূল স্তরে ঘরে ঘরে গিয়ে তাদের সমস্যাগুলো বোঝা। আর সব শেষে ডিজিটাল মাধ্যমকে দায়িত্বের সঙ্গে ব্যবহার করে একটা ইতিবাচক বার্তা দেয়া। এটা শুধু ভোটের কৌশল নয়, এটা মানুষের বিশ্বাস ফিরে পাওয়ার একটা রোডম্যাপ। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। ঋষিমুখের এই গভীর বিশ্লেষণ থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হল, একটা জনাদেশ শুধুমাত্র একটা জয় নয়। এই বিশ্লেষণের মূল বার্তা এটাই: নির্বাচনী জয়, বিশেষ করে এত কম ব্যবধানে জয়, কোনো পুরস্কার নয়, এটা একটা বিরাট দায়িত্বের শুরু। বিজয়ীকে মনে রাখতে হবে যে প্রায় অর্ধেক ভোটার কিন্তু তাকে সমর্থন করেননি। তাই এই জনাদেশ হল সকলের জন্য শাসন করার একটা পবিত্র আমানত। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি মাত্র ১৪১৮টা ভোট একটা অঞ্চলের ভবিষ্যৎ বদলে দিতে পারে, তাহলে একবার ভাবুন তো, একজন সাধারণ মানুষের কণ্ঠস্বরের আসল শক্তি কতটা। এই প্রশ্নটা আমাদের সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের ভূমিকার কথা নতুন করে ভাবতে শেখায়। যদি আপনিও একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন, অথবা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।